ইরানে নতুন করে হামলার পরিকল্পনা ইসরায়েলের দাবি মার্কিন গণমাধ্যমের। যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় নেতানিয়াহু বাহিনীর অভিযান চেকপোস্ট স্থাপন। ইউক্রেন যুদ্ধবন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আলোচনায় যুক্ত হতে পারে মস্কো। রয়টার্সের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসির। দক্ষিণ আফ্রিকায় পানশালার সামনে বন্দুকধারীদের হামলায় নিহত 9, আহত আরও 10। জানা যায়নি হতাহতদের পরিচয়। হামলাকারীদের ধরতে অভিযানে পুলিশ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের বৈঠক। প্রথম ভাগে অগ্রগতির দাবি। আলোচনার মধ্যেও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 10। এবং ভেনেজুয়েলা উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন মহড়া। উত্তেজনা কমানোর আহ্বান জাতিসংঘের। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যমের দাবি, এ হামলার পরিকল্পনা চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলায় যৌথভাবে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ফের গতি পাওয়ায় উদ্বিগ্ন ইসরায়েল। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তেহরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মহড়া বাড়ানোর উদ্বেগ জানিয়েছে তারা। চলতি বছরের জুনে ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টকে কয়েক মাস আগে অবহিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে নেতানিয়াহুর প্রস্তাবিত যে 4 ধাপের কথা বলা হয়, সেগুলোর প্রতিটি লক্ষ্য করা গেছে 12 দিনের সেই যুদ্ধে। এবার আরেক মার্কিন গণমাধ্যম এনবিসি প্রকাশ করেছে নতুন এক বিস্ফোরক তথ্য। গণমাধ্যমটি জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথা চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরবে নেতানিয়াহু। এ পরিকল্পনায় একক ইসরায়েলি হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সরাসরি বা যৌথ অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় জোরদার করছে ইরান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাও চালাচ্ছে, যা নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উদ্বেগ শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরেই নয়। তাদের আশঙ্কা, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হলে তেহরান ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করতে পারবে। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তিশালী হয়ে উঠবে। এনবিসির দাবি, ইরান বছরে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। এদিকে ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের কার্যক্রমের স্বাভাবিকের চেয়ে বেশি গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি সংস্থাগুলোর। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এসব তৎপরতা সামরিক মহড়ার অংশ হতে পারে, তবে এর ব্যাপ্তি ও সমন্বয়ের মাত্রা স্বাভাবিক মহড়ার তুলনায় বেশি হওয়ায় বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। মার্কিন হামলার পর এবার সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দখলকৃত গোলান মালভূমির কাছে 2টি গ্রামে নেতানিয়াহু বাহিনী চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্ক। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মধ্যেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটস সদস্যদের গুলিতে 2 সেনাসহ 3 মার্কিন নিহতের জবাবে দেশটিতে আইএসের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কুনাইত্রা এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি দখলকৃত গোলান মালভূমির কাছে আইন জিওয়ান ও আল আজরাফ গ্রামে ইসরায়েলি সেনারা 2টি সামরিক চেকপোস্ট বসিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে তেল আবিবের এমন কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে দামেস্কের রাষ্ট্রীয় টেলিভিশন। গোলান মালভূমির কাছে অন্তত 5টি সামরিক যান ব্যবহার করে চেকপোস্ট বসানো হয়েছে বলেও দাবি করেছে গণমাধ্যমটি। গত কয়েক মাস ধরে কুনাইত্রা সহ দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনার অনুপ্রবেশের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। অভিযান, গ্রেপ্তার ও চেকপোস্ট বসানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও বাড়ছে ক্ষোভ আর অস্থিরতা। এর জেরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার কুনাইত্রা শহরের সড়কে বিক্ষোভে নামেন শতাধিক মানুষ।
এদিকে যুদ্ধবিরতির পরও লেবাননে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দেশটির দক্ষিণাঞ্চলে এমনকি রাজধানী বৈরুতেও নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এমন অবস্থার মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক বিবৃতিতে চলতি বছরের মধ্যে এই ধাপ শেষ হবে বলেও জানান তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন আলোচনা কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপ এই চার পক্ষকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইউক্রেনের অবস্থান শক্ত করতে 90 বিলিয়ন ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ, যা তীব্র শীতে তাদের বিপাকে ফেলেছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সূত্র জানায়, প্রথমবারের মতো ভূমধ্যসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ট্যাঙ্কারটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শনিবার কিয়েভের সাংবাদিকদের সঙ্গে আলাপকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন আলোচনা কাঠামো প্রস্তাব করেছে। তার ভাষায়, এই কাঠামোতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি ইউরোপীয় প্রতিনিধিরাও থাকতে পারেন। শুক্রবার ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রুস্তেম ওবেরভ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করবে। এর ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিয়েভ। মার্কিন নেতৃত্বাধীন এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে ফ্লোরিডার মিয়ামিতে। আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ নিজেই যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করেন, যদিও ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে মস্কো। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইউক্রেনের অবস্থান শক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। জেলেনস্কি জানান, 2026-27 সালে 90 বিলিয়ন ইউরো অর্থায়ন পাবে ইউক্রেন, যা ভবিষ্যৎ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান আরও জোরালো করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রুশ অধিকৃত এলাকায় নির্বাচন সম্ভব নয় এবং ইউক্রেনের নির্বাচন কবে ও কিভাবে হবে তা নির্ধারণ করার অধিকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স মিথ্যা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। এতে ট্রাম্প প্রশাসনের শান্তি উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। গ্যাবার্ডের দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর কিছু দেশ ইচ্ছাকৃতভাবে সংঘাত বাড়াতে চাইছে। তুলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রয়টার্স এমন একটি ভুয়া প্রতিবেদন ছড়িয়েছে যেখানে দাবি করা হয় যে রাশিয়া পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের ইউরোপীয় অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। তিনি এই দাবিকে সরাসরি মিথ্যা ও প্রোপাগান্ডা আখ্যা দেন। গাজার 2টি ভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বানি সুহেলা এলাকায় 4 জন এবং গাজা সিটি তুফাহ এলাকায় নারী ও শিশু সহ 6 জন প্রাণ হারিয়েছেন। তীব্র শীতে অঞ্চলটিতে বাড়ছে শিশু মৃত্যুহার। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা মিয়ামিতে বৈঠক করে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করছেন। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার বানি সুহেইলা এলাকায় একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। একই দিন গাজা সিটির তুফা এলাকায় আশ্রয়কেন্দ্রে হামলায় নারী ও শিশুসহ অনেকে নিহত হন। চলাচলে বিধিনিষেধ এবং হামলার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি উদ্ধারকারীরা। ইসরায়েলের দাবি, গাজায় অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার মিয়ামিতে বৈঠক করেন। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি মূল্যায়ন করেন তারা। এ সময় মানবিক সহায়তা বৃদ্ধি, মরদেহ হস্তান্তর, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমানোকে প্রথম ধাপের অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে দ্বিতীয় ধাপের জন্য গাজায় স্বায়ত্তশাসিত প্রশাসন গঠন, বেসরকারি ও নিরাপত্তা কাজ পরিচালনার পরিকল্পনা এবং অবকাঠামো ও বাণিজ্য সহ পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার পরিস্থিতি এখনো বিপজ্জনক। 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। কিছু এলাকায় পরিষ্কার পানি পৌঁছেছে, স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হয়েছে। তবে শীত ও বৃষ্টি শিশুদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং খুলতে হবে। একই সঙ্গে বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে হবে।
ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে শীতে গাজায় শিশু ও নবজাতকেরা মারা যাচ্ছে। খান ইউনিসে 29 দিনের নবজাতক হাইপোথার্মিয়ায় মারা গেছে। আশ্রয় ও কাপড় না পেয়ে প্রাণ গেছে 2 সপ্তাহ বয়সী আরেক শিশুর। সংস্থাটি জানায় শীতের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ বাড়ছে, যা 5 বছরের নিচে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। 850টি কামিকাজি ড্রোন কিনছে ভারত। এতে প্রায় 2000 কোটি রুপির বাজেট নির্ধারণ করেছে নয়াদিল্লি। অপারেশন সিঁদুর থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ড্রোন সক্ষমতা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় 2000 কোটি রুপির মূল্যের 850টি কামিকাজি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এই ড্রোনগুলো সেনাবাহিনী সহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত করতে ব্যবহার করা হবে। মন্ত্রণালয় সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে সেনাবাহিনীর ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন পেতে পারে। সেই বৈঠকে ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেয়া হবে। এই ছাড়পত্র মিললেই শুরু হবে ড্রোন কেনার প্রক্রিয়া। ভবিষ্যতে সব যুদ্ধ ইউনিটকে সজ্জিত করতে প্রায় 30,000 ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে ভারতের। সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে অশ্নি প্লাটুন গঠন করা হবে, যারা শত্রু অবস্থান ও সন্ত্রাস দমন অভিযানে ড্রোন পরিচালনা করবে। ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা ANI-কে জানিয়েছেন, অপারেশন সিঁদুরে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। তিনি জানান, এই অভিযানে খুবই কার্যকর যুদ্ধাস্ত্র ছিল ড্রোন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা বাহিনী।